আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা পড়ব প্রখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস 'জনম জনম' এর পঞ্চম ও শেষ অংশ। আশা করছি সাথেই থাকবেন। ১৭। অনেকদিন পর তিথি নাসিম উদ্দিনের কাছে এসেছে। নাসিম দরজা খুলে অবাক। আরে তুমি? তিথি নিচু গলায় বলল, কেমন আছেন নাসিম ভাই? শরীর এমন কাহিল লাগছে কেন? ইনফ্লুয়েঞ্জার মতো হয়েছিল। প্রতি বছর শীতের শুরুতে এরকম হয়, জড়াজড়ি। এবার খুব বেশি হয়েছে। এসো ভেতরে এসো। তিথি ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি বাসায় নেই? না, বাপের বাড়ি গেছে, ছেলেপুলে হবে। আবার? নাসিম লজ্জিত ভঙ্গিতে হাসলো। দরজা বন্ধ করতে করতে বলল, তুমি অনেকদিন আসো না দেখে ভাবলাম তোমার সমস্যার সমাধান হয়েছে। বিয়ে শাদী করে সংসার পেতেছ। এরকম হয়, চিরকাল তো আর খারাপ যায় না। কারোর কারোর আবার যায়। তোমাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মেয়েদের এই কষ্ট আমি সহ্য করতে পারি না। আর আমি কিনা এর দালালি করি। কেন করেন? অভাব। বুঝলি তিথি, অভাব। প্রথম যখন এরকম দালালি করলাম তখন মনের অবস্থাটা কি হয়েছে শোনো। ৩০০ টাকা পেয়েছি। টাকাটা বাসায় নিয়ে আসলাম। রাত তখন ১১টা। ঝুম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে কি? বাদ দাও, ওইসব বলে কি হবে। আমি এ লাইন ছেড়ে দেবো তিথি। মিরপুর একটা দোকান নিচ্ছি, টেইলরিং শপ। দর্জির কাজ আপনি জানেন? না, জানি না, কারিগর রাখবো, নিজে শিখে নেব। ভালোই তো। কিন্তু আমাদের মতো মেয়েদের কি অবস্থা হবে? আমরা তো সেই পথে পথেই ঘুরবো। আপনার মতো একজন ভালো মানুষ পাশে থাকলে মনে সাহস থাকে। ভালো মানুষ? আমি ভালো মানুষ? এ কথা না বলে স্যান্ডেল খুলে তুমি আমার গায়ে একটা বাড়ি দিলে না কেন? তাহলে তো কষ্ট কম পেতাম। চা খাবে? না। খাও একটু চা। তোমার উপলক্ষে আমিও এক ফোঁটা খাই। রান্না বান্না নিজেই করেন? হ্যাঁ। ৪টা ডাল ভাত খাবে আমার সাথে? জি না। নাসিম রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিল। তিথি পেছন পেছন গেল। নাসিম বলল, তুমি কি কাজের সন্ধানে এসেছো? হুম। একটা কাজ হাতে আছে। কোরিয়া থেকে ৩ জনের একটা টিম এসেছে। জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশের ইন্ডাস্ট্রি খুলবে। এদের খুশি করবার জন্য বাংলাদেশি পার্টনাররা উঠে পড়ে লেগেছে। ওদের ৩ জনের জন্য তার ৩ জন বান্ধবী চাই। এরা তাদের সাথে ঘুরবে। রাঙামাটি, কক্সবাজার এসব জায়গায় যাবে। ৪-৫ দিনের ব্যাপার। তুমি যাবে? তিথি জবাব দিল না। নাসিম বলল, টাকা পয়সা ভালোই পাবে। ওদের সঙ্গে ঘুরলে মনটা হয়তো ভালো থাকবে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, মন ভালো থাকবে? এমনি বললাম তিথি, কথার কথা। নাও চা নাও। তিথি নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। নাসিম বলল, তুমি যদি যেতে চাও তাহলে ১১ তারিখের মধ্যে জানাবে। ওরা ১২ তারিখে রওনা হবে। টাকা কেমন দেবে জানেন? না, ১,৫০০ তো পাবেই। আজ তাহলে উঠি নাসিম ভাই। এসো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। যাবে কোথায়, বাসায়? হ্যাঁ। চলো। নাসিমউদ্দিন তাকে উঠিয়ে দিল। জোর করে হাতে ১০০ টাকার একটা নোট গুঁজে দিল। বাস না ছেড়ে দেওয়া পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়ে রইল। জালালউদ্দিন সাহেব খুব আদরের সঙ্গে বললেন, জনাব, আপনার নাম এবং পরিচয়? ভদ্রলোক বলেন, আমার নাম দবির উদ্দিন। আগেও একবার এসেছিলাম, আপনার সঙ্গে দেখা হয়েছিল। কিছুই মনে থাকে না ভাই। চোখে না দেখলে মনে থাকবে কিভাবে বলেন? দৃষ্টিশক্তি নেই। সামান্য চিকিৎসাই আমার হয়, সেটাই কেউ করাচ্ছে না। বসুন ভাই। আমি আপনার মেয়ের কাছে এসেছিলাম, তিথি। তিথি বাসায় নেই, এসে পড়বে, একটু বসেন। সুখ দুঃখের কথা বলি। আপনার দেশ কোথায়? দবিরউদ্দিন তার দেশ কোথায় সে প্রসঙ্গে গেলেন না। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলেন। আপনার জন্য এক প্যাকেট সিগারেট এনেছিলাম। সত্যি? জি, এই নিন। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আনন্দ ও বিস্ময়ে জালালউদ্দিন স্তব্ধ হয়ে গেলেন। পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে? ভাই সাহেব, বড়ই খুশি হলাম। আপনাকে বলতে বাধা নেই। এই সংসারে আমি কুকুর বেড়ালের অধম। বেড়াল যদি একবার মেও করে তার সামনে সে কাঁটা ফেলে দেয়। আমার বেলা তাও না। জালালউদ্দিন সাহেব কোনো ব্যবস্থা করতে পারলেন না। মিনু চায়ের কথা শুনে এমন এক ধমক দিলেন যে জালালউদ্দিন সাহেবের মনে হলো সংসারে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এর চেয়ে রাস্তায় ভিক্ষা করা এবং রাতে কমলাপুর রেল স্টেশনে শুয়ে থাকা অনেক ভালো। শেষ পর্যন্ত হয়তো তাই করতে হবে। এমন বিশিষ্ট একজন মেহমান, অথচ তাকে এক কাপ চা খাওয়ানো যাচ্ছে না। এর চেয়ে আফসোসের ব্যাপার আর কি হতে পারে? ভাই সাহেব, নিজ গুণে ক্ষমা করবেন, চা খাওয়াতে পারলাম না। ওই না, চিন্তা করবেন না। তিথি কখন আসবে বলে আপনার মনে হয়? কিছুই বলতে পারছি না ভাই সাহেব। এই সংসারের কোনো নিয়ম কানুন নেই। যার যখন ইচ্ছা আসে, যখন ইচ্ছা যায়। সরাইখানারও কিছু নিয়ম কানুন থাকে, এ বাড়ির তাও নাই। আমার খুবই জরুরি কাজ আছে, আমাকে চলে যেতে হবে।
আমি আপনার কাছে একটা প্যাকেট রেখে যাব তিথিকে দেওয়ার জন্য। রেখে যান। আপনার মনে থাকবে তো? ভুলে যাবেন না তো আবার? জি না, ভুলব না। প্যাকেটের ভিতর একটা জরুরি চিঠিও আছে। আমি দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না, আসা মাত্রই দিয়ে দেব। আজ উঠি তাহলে? কোন মুখে আপনাকে বসতে বলি? এক কাপ চা পর্যন্ত দিতে পারলাম না, বড়ই শরমিন্দা হয়েছি ভাই, নিজ গুণে ক্ষমা করবেন। দবির উদ্দিনের চিঠিটি দীর্ঘ ও সুন্দর করে লেখা। চিঠি পড়লে বোঝা যায় ভদ্রলোক বেশ সময় নিয়ে লিখেছেন, ঠিকঠাক করেছেন। একটা রাফ কপি করবার পর আবার ফেয়ার কপি করা হয়েছে, কারণ চিঠিতে কোনো রকম কাটাকুটি নেই। তিথি খুব আগ্রহ নিয়ে চিঠিটা পড়ল। অনেকদিন পর কেউ তাকে চিঠি লিখল, তাও এরকম গুছিয়ে লেখা একটা চিঠি। প্রিয় তিথি, একটা দুঃসংবাদ দিয়ে চিঠি শুরু করছি। আমার স্ত্রী ফরিদা মারা গেছে এ মাসের 18 তারিখে। সৌভাগ্যক্রমে মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম। সে আমাকে বলল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মনে কোনো রাগ রেখো না। তার মৃত্যু খুব সহজ হয়নি। নিঃশ্বাসের কষ্ট শুরু হলো। এই কষ্ট চোখ দিয়ে দেখা যায় না। এই প্রচণ্ড কষ্টের মধ্যেও সে হাসি হাসি মুখ করে বলল, কিছুক্ষণের মধ্যে সব কষ্ট শেষ হয়ে যাবে, ভাবতে আনন্দ লাগছে। ফরিদা তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। আশা করি মৃত মানুষের প্রতি সম্মান দেখিয়ে টাকাটা তুমি গ্রহণ করবে। টাকার পরিমাণ তেমন কিছু না, তবে প্রতিটি টাকাই ফরিদার। সে কোনো এক বিচিত্র কারণে তোমাকে পছন্দ করেছে। ফরিদার ঘৃণা এবং ভালোবাসা দুটাই খুব তীব্র। ফরিদার মৃত্যুর পর বুঝলাম তাকে আমি কি পরিমাণ ভালোবাসতাম। আজ আমার দুঃখ ও বেদনার কোনো সীমা নেই। অজান্তা খুব কষ্ট পাচ্ছে, তবু এই কষ্টের মধ্যেও আমার কষ্টটা তার বুকে বাজছে। সে তার নিজের মতো করে আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। এই দৃশ্যটিও মধুর। তিথি, এই মধুর দৃশ্যটি কি তুমি এসে দেখে যাবে? যদি এই দৃশ্য তোমার ভালো লাগে, তাহলে তুমি এসে যোগ দাও আমাদের সঙ্গে। তোমার শুরুর জীবনটা কষ্টের ছিল, শেষেরটা মধুর হতে ক্ষতি কি? এসো। ধরে নেই যে আমাদের কারো কোনো অতীত ছিল না, যা আমাদের আছে তা হচ্ছে বর্তমান। তিথি, এককাল আমি খুব গুছিয়ে চিঠি লিখতে পারতাম। আমি খুব চেষ্টা করেছি, এই চিঠিটি গুছিয়ে লিখতে পারছি না। তবে মনে মনে অপূর্ব একটি চিঠি তোমার কাছে এই মুহূর্তে লিখছি। আমার দৃঢ় বিশ্বাস এই চিঠি কোনো না কোনোভাবে তোমার কাছে পৌঁছাবে। তিথির চোখ ভিজে উঠল। সে শাড়ির আঁচলে চোখ মুছে মনে মনে ভাবল, আশ্চর্য, আমার চোখে এখনো পানি আসে। তিথি তিথি দেখল হিরু দরজা ধরে শুকনো মুখে দাঁড়িয়ে আছে, যেন কোনো কারণে অসম্ভব ভয় পেয়েছে। তিথি শুকনো গলায় বলল, কি ব্যাপার? একটু বাইরে আয়। যা বলার এখানে বললেই হয়। না, একটু বাইরে আয়। তিথি উঠোনে এসে দাঁড়ালো। হিরু নিচু গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে রে তিথি, ভেরি বিগ প্রবলেম। প্রবলেমটা কি? এনা চলে এসেছে। এনা চলে এসেছে মানে কি? এনাকে বলেছিলাম না একটা মেয়ের কথা, আমার সঙ্গে ইয়ে আছে। আজ সকালে তার গায়ে হলুদ হয়েছে, আর এখন এই সন্ধ্যাবেলা কি গ্রেট ঝামেলা, এক কাপড়ে চলে এসেছে। চলে এসেছে মানে? তোর কাছে কি ব্যাপার? আহ, কি যন্ত্রণা! আমাদের মধ্যে একটা লাভ চলছে না, এখন করি কি বলো? মেয়েটা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। কি যে প্রবলেমে পড়লাম, বুঝে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়াই তো ভালো। কি বলিস তিথি? তিথি বিস্মিত হয়ে বাইরে এসে দেখলো কাঁঠাল গাছের অন্ধকারে হলুদ শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিথি তীক্ষ্ণ গলায় বলল, কে? এনা সহজ গলায় বলল, আপা আমি এনা। তুমি এসব কি পাগলামি করছো? বাসায় যাও, চল আমি তোমাকে দিয়ে আসি। বাসায় ফিরে যাওয়ার জন্য তো আপা আসেনি। তুমি বিরাট ভুল করছো এনা। জানি আপা, আমার তো মনে হয় না তুমি জানো। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি, ওর জন্য তুমি এত বড় ডিসিশন নিতে পারো না। হিরু শুকনো মুখে বলল, তিথির রাইট কথা বলেছে, ভেরি রাইট, এবং ওয়াইজ কথা। এনা বিরক্ত মুখে বলল, তোমাকে কতবার বলেছি কথার মধ্যে বিশ্রীভাবে ইংরেজি বলবে না। এই প্রথম এনা হিরুকে তুমি করে বলল। হিরুর বুকে কেমন যেন ধরফর করতে লাগলো, চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। এই মেয়েটার জন্য কিছু করতে ইচ্ছা করছে। কি করা যায়? মেয়েটিকে খুশি করবার জন্য সে অনেক কিছুই করতে পারে। হাসি মুখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ডান হাতটা কেটে পানিতে ফেলে দিতে পারে। তিথি বলল, এখনো সময় আছে না, এখনো সময় আছে। এনা মিষ্টি করে হাসলো। মেয়েটা দেখতে ততটা সুন্দর না, কিন্তু হাসিটা বড় স্নিগ্ধ। তিথি বলল, এখন যে কত রকম ঝামেলা হবে তুমি কল্পনাও করতে পারছো না। তোমার বাবা পুলিশে খবর দেবেন, পুলিশ আসবে, তোমাকে এবং হিরুকে পুলিশে ধরে নিয়ে যাবে। এনা বলল, এসব কিছুই হবে না আপা, আমি বাসায় না বলে তো আসিনি, বলেই এসেছি। সবাই জানে আমি কোথায়, কেউ কোনো ঝামেলা করবে না, কারণ আমি তাদের এমন একটা কথা বলে এসেছি। কথা শেষ না করে এনা হাসলো। তিথি বলল, কি কথা বলে এসেছো? আপা এটা বলা যাবে না। এসো, ঘরে এসো। এনা জালালউদ্দিন সাহেবের পা ছুঁয়ে সালাম করলো। জালালউদ্দিন বিস্মিত হয়ে বলল, কে? এনা বলল, বাবা আমার নাম এনা।
আমি আপনার একজন মেয়ে। জালালউদ্দিন হকচকিয়ে গেলেন। কি ব্যাপার কিছু বুঝতে না পেরে বললেন, মা আপনার শরীর কেমন? এনা বলল, আমার শরীর ভালো। মিনুকে সালাম করতে যেতেই মিনু বললেন, খবরদার, তুমি আমার পায়ে হাত দেবে না। এনা সহজ গলায় বলল, আমার সঙ্গে এমন কঠিন করে কথা বললে তো হবে না মা। আমি এই বাড়িতেই থাকবো, আমাদের তো মিলেমিশে থাকতে হবে। হবে না? রাত 10:30টায় কাজে এনে বিয়ে পড়ানো হলো। এনার বাবাকে খবর দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার, তিনি বিয়েতে এলেন। হিরু যখন তাকে সালাম করলো, হিরুকে একটা আংটি এবং 200 টাকা দিলেন। টাকাটা পাওয়ায় হিরুর খুবই লাভ হলো। তার হাতে একটা পয়সাও ছিল না। কেন জানি তার মনে হলো এনা খুব পয়মন্ত মেয়ে, এবার সংসারের হাল ফিরবে। 18। হিরুর খুব ইচ্ছে ছিল তার চায়ের দোকানের নাম রাখবে এনা টি স্টল। এনার কারণে তা হলো না। এনা কঠিন গলায় বলল, ফাজলামি করবে না তো, ফাজলামি করলে একটা চর খাবে। হিরু অত্যন্ত বিস্মিত হয়ে বলল, চর খাবো মানে? এটা কি ধরনের কথা? ওয়াইফ হয়ে হাজব্যান্ডকে চর দেওয়ার কথা বলছো? সান কি আজ পূর্ব দিকে রাইজ করলো? হ্যাঁ করলো। চায়ের দোকানের কোনো নাম লাগবে না। একটা দোকান দেবো, তার কোনো নাম থাকবে না? না, 5 পয়সার দোকান, তার আবার নাম? 5 পয়সার দোকান মানে? নগদ 4700 টাকা নিজের পকেট থেকে দিলাম। নিজের পকেট থেকে তুমি 1 পয়সাও দাওনি। তিথি আপা টাকা দিয়েছে। একই হলো? না, এক হয়নি। এখন যাও, যথেষ্ট বকবক করেছ। হিরু মন খারাপ করে বের হয়ে গেল। তার এখন সত্যি সত্যি মনে হচ্ছে মেয়েটিকে বিয়ে করা গ্রেট ভুল হয়েছে। এই মেয়ে তার জীবনটা ভাজা ভাজা করে ফেলবে, দিনরাত ঝগড়া করবে, ঘরের চালে কাকপক্ষী বসতে দেবে না। মিনুর সঙ্গে এনার বড় রকমের একটা ঝগড়া হয়ে গেল 3 দিন না পেরোবার আগেই। এনা রান্নাঘরে ভাত বসিয়েছে। মিনু বললেন, কি করছো? ভাত বসিয়েছি। তোমাকে ভাত বসাতে বলেছি? না, বলেননি। বলতে কেন হবে? আপনার কি ধারণা আমি ভাত রাঁধতে জানি না? মিনু স্তম্ভিত মিনু স্তম্ভিত গলায় বললেন, এরকম করে কথা বলা তোমাকে কে শিখিয়েছে? কেউ শেখায়নি। তা নিয়ে আপনি বা এত হইচই করছেন কেন? মিনু চাপা গলায় বললেন, তুমি তো ভয়ঙ্কর বদ মেয়ে। এনা সহজ স্বরে বলল, আমি বদ মেয়ে না, আপনার ছেলেটা বদ। আপনার ছেলের ভাগ্য ভালো যে আমি তাকে বিয়ে করেছি। মেয়েটির গালে প্রচণ্ড এক চর কষে দেবার ইচ্ছা মিনু অনেক কষ্টে দমন করলেন। নতুন বউয়ের গায়ে এত তাড়াতাড়ি হাত তোলা ঠিক হবে না। তাছাড়া ছেলের বউকে শায়েস্তা করতে হয় ছেলেকে দিয়ে, তিনিও তাই করবেন। জালালউদ্দিন এনাকে বেশ পছন্দ করলেন। তেজি মেয়ে, এই সংসারের জন্য এরকম একটা তেজি মেয়ে দরকার। মেয়েটির সঙ্গে খাতির রাখলে ভবিষ্যতে সুবিধা হবে। এই ধারণা নিয়ে তিনি ভাব জমানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলেন। মধুর স্বরে যখন তখন ডাকেন, মা এনা, একটু শুনে যাও তো। এনা সঙ্গে সঙ্গে পুরুষালী গলায় বলে, কি জন্য ডাকছেন? এমনি ডাকছি মা। এমনি? গল্প করি। কি গল্প করবেন? সুখ দুঃখের গল্প। গল্প শুনতে আমার ভালো লাগে না। চা খেতে চাইলে বলুন, চা এনে দিচ্ছি। আচ্ছা, তাই দাও। চোখ দুটো যাও একবারে অচল হয়ে পড়েছি। চিকিৎসা হচ্ছে না। চিকিৎসা হচ্ছে না কেন? কি করাবে চিকিৎসা? কেন, আপনার ছেলে করাবে? আমার ছেলে আমার চিকিৎসা করাবে? আপনার ছেলে আপনার চিকিৎসা করাবে না তো বাইরের মানুষ চিকিৎসা করাবে? এই সংসারের মানুষ তুমি চেনো না মা। এই সংসারের মানুষগুলো কেমন তোমাকে বলি। জালালউদ্দিন বিমলানন্দ ভোগ করছেন। সংসারে মানুষ চিনিয়ে দেবার দায়িত্ব খুব সহজ দায়িত্ব নয়। মনোযোগী শ্রোতার সঙ্গে দার্শনিক কথাবার্তা বলতে তার ভালো লাগে। এই মেয়েটার মনোযোগী শ্রোতা হবার সম্ভাবনা আছে। সংসারে মানুষ থাকে 3 রকমের, অগ্নি মানুষ, মাটি মানুষ আর জল মানুষ। অমানুষও থাকে 3 পদের। জালালউদ্দিনের হঠাৎ সন্দেহ হলো, সামনে কেউ নেই। মানুষ কয় প্রকার ও কি কি এ প্রসঙ্গ বন্ধ রেখে মৃদুস্বরে ডাকলেন, মা কোথায় গো? মা কোথায়? মার জবাব পাওয়া গেল না। মা চা বানাতে গেছে। শ্বশুরের দার্শনিক কথাবার্তায় তার কোনো আগ্রহ নেই। বাবা চা নিন। জালালউদ্দিন গম্ভীর মুখে হাত বাড়িয়ে চায়ের কাপ নিলেন। চায়ে চুমুক দিলেন। চমৎকার চা, কিন্তু তার মুখে গম্ভীর কথাবার্তার বদল হলো না। এনাকে তিনি বুঝতে পারছেন না। কাউকে বুঝতে না পারলে তার অস্বস্তি লাগে। কে জানে এ মেয়েটা ঘর ভাঙানি মেয়ে কিনা। ঘর যদি ভেঙে দেয় তাহলে তিনি কোথায় যাবেন? এই বয়সে শরীরের এই অবস্থায় একটি শক্ত আশ্রয় প্রয়োজন। চা তার কাছে বিষাদ মনে হলো। হিরুর ইচ্ছা ছিল তার চায়ের দোকানের প্রথম চা খাওয়াবে পীর সাহেবকে, তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসবে। এতে দোকানের একটা পসিবিলিটিও হবে। এত বড় পীর এসে চা খেয়ে গেছে, কম কথা না। পীর সাহেব আসতে রাজি হলেন না। তার বিশাল কেতলিতে ফু দিলেন, বললেন এতেই কাজ হবে। হিরু বিশেষ ভরসা পেল না। জুন মাসের 3 তারিখ ভোর 6টায় তার চায়ের দোকান চালু হলো। চা, পরোটা, সবজি, ভাজি এবং ডাল, এই 3টা আইটেম। ভাজি এবং ডালের জন্য একজন কারিগর রাখা হলো। কারিগরের নাম মজনু মিয়া। কারিগরের দেশ ফরিদপুর, বয়স 50।
ছোটখাটো মানুষ, কথা বলে ফিসফিস করে, এবং সেই সব কথার বেশিরভাগই বোঝা যায় না। কারিগরের বাঁ হাতটা অচল। সেই অচল হাত শুকিয়ে দড়ির মতো হয়ে আছে। শরীরের অনাবশ্যক অঙ্গ হিসাবে হাতটা কাঁধের সঙ্গে ঝুলতে থাকে। একটি সচল হাত কারিগর মজনু মিয়ার জন্য যথেষ্ট। এ হাতে অতি দ্রুত সে পরোটা ভাজে। সেই দৃশ্য মুগ্ধ হয়ে দেখার দৃশ্য। মজনু মিয়া নামকরা কারিগর। তাকে নিয়ে যে কয়টা রেস্টুরেন্ট শুরু হয়েছে সব কয়টাই টিকে গেছে, রমরমা বিজনেস করছে। মজনু মিয়ার নিয়ম হলো কোনো রেস্টুরেন্ট যখন টিকে যায় তখন সে সরে পড়ে। রেস্টুরেন্ট বড় হওয়া মানে নতুন নতুন কারিগরের নিযুক্তি। নতুনদের সঙ্গে তার বনে না। সে কাজ করতে চায় একা। কাজের সময় সে কারোর দিকে তাকায় না, কথা বলে না, হ্যাঁ হু পর্যন্ত করে না। কাজের সময় সে শুধু ভাবে, ভাবে নিজের একটা রেস্টুরেন্ট হয়েছে, গমগম করছে রেস্টুরেন্ট, কাস্টমার আসছে যাচ্ছে, পরোটা ভেজে সে কুল পাচ্ছে না। এই স্বপ্ন গত ৩০ বছর ধরে দেখছে। আজ সেই স্বপ্নকে বাস্তব করার মতো ক্ষমতা আছে তার। ৩০ বছরে সে কম টাকা জমায়নি। টাকা না জমিয়ে বা কি করবে? টাকা খরচের জায়গা কোথায়? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই। থাকার আলাদা ঘর এই জীবনে করা হয়নি। যে রেস্টুরেন্টে কাজ করছে সে রেস্টুরেন্টের বেঞ্চিতেই রাত কাটিয়েছে। নিজের একটি ঘরের প্রয়োজন সে ৩০ বছর আগেও বোধ করেনি, আজও করে না। রেস্টুরেন্ট চালু হলে হিরো অসম্ভব উত্তেজনা বোধ করলো। তার মনে হচ্ছে কানের পাশ দিয়ে ভো ভো করে গরম হাওয়া বের হচ্ছে। এই গরম হাওয়া শরীরের ভেতরেই তৈরি হচ্ছে, কিন্তু বের হচ্ছে কোন পথ দিয়ে তা সে ধরতে পারছে না। বুক হৃৎপিণ্ড বেশ শব্দ করে লাফাচ্ছে। তার হার্টের কোনো অসুখ হয়েছে কিনা কে জানে। সম্ভবত আছে, আগে ধরা পড়েনি, এখন ধরা পড়ছে। পীর সাহেব বলে দিয়েছেন প্রতিদিন দোকান খোলার আগে ৩ বার সূরা ফাতিহা এবং ৩ বার দরুদ শরীফ পড়তে। লজ্জার ব্যাপার হচ্ছে হিরোর কোনো দরুদ শরীফ মুখস্থ নেই। ভেবেছিল একটা নামাজ শিক্ষা এনে রাখবে। নামাজ শিক্ষায় সব দোয়া দরুদ বাংলায় লেখা থাকে, দেখে দেখে ৩ বার পড়ে ফেললেই হবে। কিন্তু নানান ঝামেলায় নামাজ শিক্ষা কেনা হয়নি। বিরাট খুঁত রয়ে গেল। হিরো খুবই বিষণ্ণ বোধ করল। তার বিষণ্ণ ভাব দীর্ঘস্থায়ী হলো না। প্রথম দিনে রেস্টুরেন্ট জমে গেল। কারিগর মজনু মিয়ার ভাজি এবং পরোটা দুই অতি চমৎকার হলো। ভাজির রং লালাভ, একটু টকটক এবং প্রচণ্ড ঝাল, শুধু খেতে ইচ্ছা করে। মজনু মিয়া কিছু একটা দিয়েছে সেখানে, কি কে জানে। হিরুর মনে হলো ভাজি রান্না গোপন কৌশল শিখে রাখা দরকার। না শিখে রাখলে পরে সমস্যা হবে। মজনু মিয়া যদি দোকান ছেড়ে চলে যায় তাহলে সে একবারে পথে বসবে। তার রেস্টুরেন্টে তখন কেউ থুতু ফেলতেও আসবে না। টুকু ওরুকে নিয়ে বের হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলছে না। কয়েকবার জিজ্ঞেস করেও ওরু কোনো জবাব পায়নি। টুকু শুধুই বলেছে, চলো না যাই। ওরু সুতির একটা শাড়ি পরেছে, সাধারণ শাড়ি, কিন্তু কোনো বিচিত্র কারণে এই সাধারণ শাড়িটিকে তাকে খুব মানিয়েছে। তাকে দেখাচ্ছে কিশোরী একটি মেয়ের মতো, যে মেয়ের চোখে পৃথিবী তার রহস্য ও আনন্দের জানালা একটি করে খুলতে শুরু করেছে। টুকু বলল, এইখানে একটু দাঁড়াও আপা। একতলা সাদা রঙের একটা দালানের সামনে ওর দাঁড়িয়ে আছে। বাড়ির সামনের জায়গাটা ফুল গাছে ভর্তি। নিকেলের চশমা পরা বৃদ্ধ একজন ভদ্রলোক বাগানে আছেন। ওরু বলল, এটা কার বাড়ি? ওসমান সাহেবের বাড়ি। এই বাড়িতে কি? আচ্ছা, একটা ব্যাপার, তুমি দাঁড়াও, আমি ওনার সঙ্গে কথা বলে আসি। ব্যাপারটা কি তুই আমাকে বলবি না? একটা চাকরির ব্যাপার, তোমার একটা চাকরি হয় কিনা দেখি। তুই আমার চাকরি জোগাড় করে দিবি? আমি দেবো কিভাবে? বজলু ভাই চেষ্টা চরিত্র করছেন। বজলু ভাইটাকে তুমি চিনবে না, গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি। বজলু ভাইয়ের এখানে থাকার কথা। দাঁড়াও, আমি খোঁজ নিয়ে আসি বজলু ভাই এসে চলে গেলেন কিনা কে জানে। ওরু দাঁড়িয়ে রইল। সুন্দর একটা বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকার এক ধরনের লজ্জা আছে। গেটের বাইরে দাঁড়িয়ে থাকার মানে এই সুন্দর বাড়ির ভেতরে ঢোকার অনুমতি তার নেই। সে বাইরের একজন। ওরু দেখলো বুড়ো ভদ্রলোক নিজের মনে কাজ করছেন। টুকু হাত কচলে কচলে কি যেন সব বলছে। টুকুর ভঙ্গি বিনীত প্রার্থনার ভঙ্গি। অভাব দুঃখ দুর্দশার কথা বলছে বোধহয়। অরুর খুব লজ্জা লাগছে। কি আশ্চর্য, ভদ্রলোক একবার মুখ তুলে তাকাচ্ছেনও না। কি হয় একবার তাকালে? একটা মানুষ নিশ্চয়ই বাগানের গাছগুলোর চেয়েও তুচ্ছ না। টুকু ফিরে এলো। তার মুখ লজ্জায় এতটুকু হয়ে গেছে, ছোট ছোট নিঃশ্বাস ফেলছে। কি কথা হয়েছে কে জানে। ওরু বলল, চল যাই। টুকু বলল, আচ্ছা চলো, শুধু শুধু আসলাম। ওরু বলল, তোকে অপমান করেনি তো? আরে না, অপমান করবে কি। খুব যারা বড় মানুষ তারা কাউকে অপমান করে না, তারা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে। অভাবী মানুষদের কথা শুনলে আবেগে আপ্লুত হয়ে যায়। তখনই আমার রাগ লাগে, অসম্ভব রাগ লাগে। তোকে দেখে কিন্তু মনে হয় না তোর শরীরে রাগ আছে। তোর কণ্ঠটা কেমন ঠান্ডা ঠান্ডা। টুকু হঠাৎ গলার স্বর খাদে নামিয়ে ফেলে বলল, তুমি কোনো রকম চিন্তা করবে না আপা, বজলু ভাই একটা ব্যবস্থা করবেই, খুব ছোটাছুটি করছে।
তোর বজলু ভাইয়ের হাতে বুঝি অনেক চাকরি? না, বজলু ভাই আমাদের মতোই গরিব, তবে অন্য গরিবের জন্য খুব ছোটাছুটি করতে পারে। কেন ছোটাছুটি করে? জানি না, ছোটাছুটি করতে বোধহয় ভালো লাগে। একটা রিক্সা নে টুকু, আর হাঁটতে পারছি না। আমার কাছে টাকা আছে। টুকু রিক্সা নিল। ওরু বলল, ফেরার পথে হিরো রেস্টুরেন্ট দেখে যাই চল। টুকু রেস্টুরেন্টে যাবার কোনো ইচ্ছা নেই। সে কদিন ধরে হিরোকে এড়িয়ে চলছে, কারণ হিরো চায় টুকু ক্যাশে এসে বসুক। হিরো হচ্ছে দোকানের মালিক, তাকে তো সারাক্ষণ ক্যাশ বাক্স নিয়ে বসে থাকলে চলে না। ক্যাশে বসবে টুকু, সে হবে ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার। খুব সহজ ব্যাপার তো না। এ বাজারে ম্যানেজারি পাওয়া আর বাঘের দুধ পাওয়া একই কথা। টুকু রাজি হয় না, তার ভালো লাগে পথে পথে ঘুরতে। হিরো ক্যাশে বসেছিল, টুকুদের নামতে দেখে অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। এই প্রথম নিজের লোক রেস্টুরেন্ট দেখতে এসেছে। এনাবা তিথি এখনো আসেনি। বাসায় কারো মনে হচ্ছে কোনো আগ্রহ নেই। যাক, তবু দুজন এলো। ওরও বলল, হিরো, তোর কাজকর্ম দেখতে এলাম। বাহ, সুন্দর তো। হিরোর মনটা ভালো হয়ে গেল। চারদিকে সবুজ কাগজ ছেটে দোকানটাকে সে মন্দ সাজায়নি। টেবিলে ধবধবে সাদা ওয়াল ক্লথ, তিন দিকের দেয়ালে ক্যালেন্ডার থেকে সুন্দর সুন্দর ছবি কেটে বসানো হয়েছে। তার সীমিত সাধ্য যতটুকু সম্ভব সে করেছে। হিরো বলল, গরিব মানুষের রেস্টুরেন্ট আপা, দেখার কিছু নেই। কেবিনে চলে যাও, কেবিনে বসে চা খাও। এই 1 নম্বর কেবিনে 2টা চা দে। কাপ গরম পানিতে ধুয়ে আনবি। কেবিনও আছে নাকি? থাকবে না? কি যা বলো তুমি, ছেলে মেয়েদের জন্য 2টা কেবিন, 1 নম্বর কেবিন আর 2 নম্বর কেবিন। চা ছাড়া আর কিছু পাওয়া যায় না? পরোটা, ভাজি আর ডাল আছে। আগামী সপ্তাহ থেকে দুপুরের তেহারি হবে। ফুল প্লেট 10 টাকা, হাফ প্লেট 6 টাকা। তেহারির সঙ্গে সালাদ ফ্রি। অরু এবং টুকু চা খেলো। কেবিন অরুর খুব পছন্দ হলো। পর্দা টেনে দিলেই নিজেদের ছোট্ট আলাদা একটা জগৎ। সে মনে মনে ঠিক করে ফেললো, আর যদি সত্যি কোনো দিন চাকরি হয় তাহলে সে প্রায় কোনো বন্ধুবান্ধব জোগাড় করে এই রেস্টুরেন্টের কেবিনে বসে চা খেয়ে গল্প করবে, সুখ দুঃখের একান্ত কিছু গল্প। অরুরা চলে যাবার সময় হিরো বলল, চায়ের দাম দিয়ে যাও আপা, ফ্রির কোনো কারবার নাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার নগদ পয়সা দিতে হবে। রাগ করো বা না করো, এটা হলো ব্যবসা। অরু বলল, কত দিতে হবে? 2 টাকা। অরু হাসি মুখে 2 টাকা বের করলো। হিরোর সময় এত ব্যস্ততায় কাটছে যে এনার সঙ্গে সুখ দুঃখর গল্প করার সময় পাচ্ছে না। অফিস আদালত ছুটির দিনে বন্ধ থাকে, কিন্তু রেস্টুরেন্ট ছুটির দিনে আরও সকালে খুলতে হয়, বন্ধ করতে হয় গভীর রাতে। অবশ্যই রাত যতই হোক, এনা তার জন্য অপেক্ষা করে। কর্মরা ঠান্ডা ভাত খেতে হয় না। হিরুর বাসায় পা দেওয়া মাত্রই এনা সবকিছু গরম করতে বসে। একজন তার জন্য না খেয়ে অপেক্ষা করছে, এটা ভাবতেও ভালো লাগে। রাতে পাশাপাশি ঘুমোতে গিয়ে হিরুর প্রায় মনে হয় সবটাই বোধহয় কল্পনা। তার মতো একটা ছেলেকে এনা বিয়ে করবে কেন? এনা নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করে মহাসুখে আছে। তার পাশে যে শুয়ে আছে সে ধরাছোঁয়ার কেউ না, কল্পনার একজন মানুষ। হিরু খুব দীর্ঘ একটা স্বপ্ন দেখে চলেছে। একদিন স্বপ্ন কেটে যাবে, সেদিন দেখবে তার পাশে কেউ নেই। পকেটে 2টা ড্যাম সিগারেট, একটা দেয়া সেলাইয়ের বাক্স এবং ন্যাতনিতে ময়লা কয়েকটা নোট নিয়ে সে রাস্তায় হাঁটছে। ঘুমোতে যাবার আগে হিরুর খুব ইচ্ছা করে এনার সঙ্গে আবেগ এবং ভালোবাসার কিছু কথা বলতে। রেস্টুরেন্টের কথা না, সংসারের কথা না, অন্যরকম কিছু কথা, যা বলতে হয় অস্বাভাবিক নরম গলায়, যা বলার সময় স্বর কেঁপে যায়, বুকের ভিতরে সুখের মতো কিছু ব্যথা বোধ হয়। হিরু এসব কথা কখনো বলতে পারে না। বলতে গেলেই এনা তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ করো তো, এসব কথা কোত্থেকে শিখলে? ছি। হিরু আহত হয়ে বলে, ছির কি আছে, ঘুমো। সিনেমা কথা আমার অসহ্য লাগে। হিরুর চোখে পানি আসার উপক্রম হয়। চোখে পানি আটকাতে তার খুব বেগ পেতে হয়। এনা এ ফাঁকে সংসারের কথা নিয়ে আসে। এসব কথা শুনতে হিরুর একেবারে ভালো লাগে না, তবু সে মন দিয়ে শোনে। এনার সঙ্গে কথা বলারও আনন্দ আছে। এই মেয়েটি একান্তই তার, অন্য কারো নয়। গায়ের সঙ্গে গা লাগিয়ে তারা দুজনে কথা বলছে, এও তো একরকম পরম বিস্ময়। তার মতো কজন মানুষের এই সৌভাগ্য হয়। হিরু ভয়ে ভয়ে এনার গায়ে হাত রাখে। সারাক্ষণ তার মনে হয় এই বুঝি এনা তার হাত ছড়িয়ে দিল। এনা হাত ছড়ায় না, এরকমও কি আনন্দের ব্যাপার। এনা ঘুম ঘুম গলায় বলে, তিথি আপা সারাদিন কোথায় কোথায় ঘুরে বলো তো? জানি না। কারোর সঙ্গে কথাও বলে না, চুপচাপ থাকে। এক একজনের এক এক স্বভাব। তিথি আপাকে নিয়ে অনেক আজে বাজে কথা শুনি, এসব কি সত্যি? না। টুকু যে কিছুই করে না, পড়াশোনা না কিছু, রাত দিন ঘোরাফেরা, তোমরা কিছু বলো না কেন? বললেও শোনে না। বলে দেখেছো কখনো?
হিরুর ঘুম পায়। সে কোনো উত্তর দেয় না। এনা শান্ত ভঙ্গিতে বলে, তুমি হচ্ছ সংসারের বড়, তোমাকেই সব দেখতে হবে। দেখাদেখি করে কিছু হয় না, সব ভাগ্য। আমার কলেজে ভর্তির ব্যাপারেও তুমি তো কিছু বলছো না। হিরুর ঘুম কেটে যায়। সে শঙ্কিত গলায় বলে, তুমি কলেজে পড়বে নাকি? পড়বো না? পড়বো না কেন? মেয়ে ছেলের পড়াশোনার কোনো দরকার নেই, শুধু শুধু সময় আর পয়সা নষ্ট। এসব বাজে কথা তোমাকে কে শিখিয়েছে? শেখানোর কি আছে, সবাই তো জানে। আজে বাজে কথা আমার সামনে বলবা না। আচ্ছা, গা থেকে হাত সরাও, হাত সরিয়ে ঘুমাও। একবার ঘুম কেটে গেলে হিরুর আর সহজে ঘুম আসতে চায় না। সে গভীর রাত পর্যন্ত জেগে থাকে। এ বাড়িতে গভীর রাত পর্যন্ত আরও অনেকেই জেগে আছে। জাগেন মিনু, প্রায় রাতেই তার এক ফোঁটা ঘুম আসে না। জাগে তিথি ও অরু, দুজন এক খাটে ঘুমোয়। দুজনই জানে অন্যজন জেগে আছে, তবু একজন অন্যজনকে তা জানায় না। শুধু নিশ্চিন্ত মনে ঘুমান জালালউদ্দিন। আজকাল রাতে তার ঘুম ভালো হয়। এক ঘুমে রাত শেষ করে দেন। ঘুমের মধ্যে নানান রকম স্বপ্ন দেখেন। বোধহয় চোখে দেখতে পান না বলেই বোধহয় রাতের স্বপ্নগুলোর জন্য মনে মনে অপেক্ষা করে থাকেন। তার কাছের স্বপ্নের মানুষগুলোকে বাস্তবের মানুষের চাইতেও অনেক বেশি সুন্দর মনে হয়। ১৯ জুন মাসের মাঝামাঝি অরুর চাকরি হয়ে গেল। ময়মনসিংহের হালুয়াঘাটে পোস্টিং, একটি বিদেশি এনজিওর অস্থায়ী চাকরি। চাকরির মেয়াদ ৩ থেকে ৪ মাস। ২১০০ টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি। হালুয়াঘাটে গারো ছেলে মেয়েদের জন্য স্কুল করা হয়েছে, সেই স্কুলের টিচার। অঙ্ক, বাংলা, ইংরেজির সঙ্গে সঙ্গে হাতের কাজ, সেলাই এসব শেখাতে হবে। টুকু বলল, আপা, আজ দিনের মধ্যে ওদের জানাতে হবে তুমি যাবে কিনা। যদি যাও তাহলে আজই ঢাকার হেড অফিসে জয়েন করবে। আজ থেকেই তোমার বেতন শুরু হবে। তুমি যাবে? বুঝতে পারছি না। টুকু বিরক্ত হয়ে বলল, সবই তো বুঝিয়ে বললাম, আরও কি বুঝতে পারছো না? চাকরি করতে পারবো কি পারবো না এটাই বুঝতে পারছি না। আমাকে দিয়ে কি এসব হবে? অন্য মেয়েরা কিভাবে করে? আমি কি অন্য মেয়েদের মতো? কেন, তুমি আলাদা কিভাবে? তুই বুঝতে পারছিস না। বাসা থেকে ওরা ছাড়বে কেন? এত দূরে চাকরি, ঢাকায় হলে কথা ছিল। তুমি তাহলে চাকরি নেবে না? নেব না তা তো বলিনি, ভাবছি। যা ভাবার তাড়াতাড়ি ঘন্টাখানেকের মধ্যে ভেবে নাও। বাসার কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। বাসার সঙ্গে তোমার সম্পর্ক কি? টেম্পোরারি চাকরি, ৪ মাস পর ছাড়িয়ে দেবে। ৪ মাসে অভিজ্ঞতা হলো না, এই অভিজ্ঞতা তখন কাজে লাগবে। এটা দেখিয়ে অন্য চাকরি জোগাড় করব। কাউকে কিছু বলবো না? না। তুই বলছিস সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তুমি মনস্থির করো আপা, কি করবে ভেবে ফেলো। অনেক কষ্টে এই চাকরি পাওয়া গেছে। চল যাই, চাকরি করব কি না করব যেতে যেতে ঠিক করব। ওরও ভেবেছিল বিরাট কোনো অফিস হবে, দেখা গেল সেরকম কিছু না। ধানমন্ডিতে একতলার ছোট্ট বাড়ি, বসার ঘর বেতের সোফা দিয়ে সাজানো। বসার ঘরে শিশুদের হাসি মুখের বড় বড় কিছু পোস্টার। প্রতিটি পোস্টারের নিচে লেখা, এই শিশুটি যুদ্ধ চায় না, সে আনন্দে বাঁচতে চায়। বসার ঘরে আরও একজন মহিলা বসে আছে। টুকু অরুকে তাদের পাশে বসিয়ে রেখে চলে গেল। ভেতরে খবর দেওয়া হয়েছে, যথাসময়ে ডাক পড়বে। যে ভদ্রলোক কথা বললেন তার নাম ডক্টর বরার্ড গোরিং, ফিলোসফির অধ্যাপক ছিলেন, বর্তমানে এই সংস্থার প্রধান। ওরু বলল, আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না, ওনার সঙ্গে কথা বলবো কি করে? উনি বাংলা জানেন, তোমার চেয়ে ভালো বাংলা বলেন। ওরু অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ঘণ্টাখানিক বসে থাকার পরও তার ডাক পড়ল না। অরুর ধারণা হলো ভদ্রলোক হয়তো তার কথা ভুলেই গেছেন। তার কি উচিত চলে যাওয়া, নাকি তার উচিত যাবার আগে ভদ্রলোকের সঙ্গে নিজেই যেচে কথা বলা? মিস শাহানা বেগম কি আপনার নাম? ওরও শূন্যদৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকালো। শাহানা বেগম তারই নাম। এই নামে কেউ তাকে ডাকে না, সবাই অরু ডাকে। এই বিদেশির মুখে শাহানা নামটা কিরকম অচেনা লাগছে। আর এরকম একজন বিদেশি এত সুন্দর করে বাংলা বলছে কিভাবে? আপনার নাম কি মিস শাহানা? জি। আমি এতক্ষণ আপনাকে বসিয়ে রেখেছি সেজন্য আপনি কি আমার উপর রাগ হয়েছেন? জি না, আমি রাগ হইনি। রাগ করবো কেন? আপনি কি আমার বাংলা বুঝতে পারছেন? পারছি। আপনি খুব সুন্দর বাংলা বলেন। আসুন, আমার ঘরে আসুন। অরু অবাক হয়ে লক্ষ্য করল, শুরুর অস্বস্তির কিছুই আর এখন তার নেই। গাঢ় নীল রঙের চকচকে হাওয়াই শার্ট পরা এই বিদেশিকে তার ভালোই লাগছে। দূরের কেউ বলে মনে হচ্ছে না। সে চমৎকার বাংলা বলেছে, এটি কি একমাত্র কারণ? নাকি তার গলার স্বরের আন্তরিক ভাব অরুকে আকৃষ্ট করেছে? নাকি ভদ্রলোকের মাথা ভর্তি সোনালি চুল, চুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে? মিস শাহানা? জি।
আপনার তাহলে এই ধারণা যে আমি ভালো বাংলা বলি? জি। আপনার ধারণা যথাযথ নয়। আমি প্রায় ক্রিয়াপদগুলো এলোমেলো করে ফেলি। তাছাড়া আপনাদের বাংলা ভাষার কিছু, কিছু বৈশিষ্ট্য আছে যা আমি এখনো বুঝতে পারি না। আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়। কি বৈশিষ্ট্য? যেমন ধরুন দেখা। দেখা শব্দটির মানে হচ্ছে টু সি, চোখ দিয়ে দেখা। অথচ আপনারা নানানভাবে শব্দটি ব্যবহার করেন। গানটা শুনে দেখি, মিষ্টিটা খেয়ে দেখি, একটু বসে দেখি। গান শোনা, মিষ্টি খাওয়া বা বসার সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই। অথচ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখা শব্দটি ব্যবহার করছেন। অরু অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে সে কখনো ভাবেনি। সত্যি তো মজার ব্যাপার। তারপর মিস শাহানা বেগম, বাংলা ভাষা নিয়ে গবেষণা এখন স্থগিত। অন্য বিষয় নিয়ে কথা বলি। চাকরিটা কি আপনার পছন্দ হয়েছে? জি, হয়েছে। পছন্দ হবার মতো তো কিছু নয়, তবু খারাপ লাগবে না। কাজটা খুবই সুন্দর। তাছাড়া যাদের সঙ্গে আপনি কাজ করবেন তাদের আপনার ভালো লাগবে। আপনি কাজ করবেন শিশুদের নিয়ে। শিশুদের মতো সুন্দর তো আর কিছু হয় না, তাই না? জি, অবশ্যই। এখন বাজছে 1:05। চা খাবার সময় নয়। তবু যদি আপনি আমার সঙ্গে চা খান আমি খুশি হব। লাঞ্চ খেতে বলতে পারছি না, কারণ আমার লাঞ্চের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অরু চা খেলো। পটে করে চা নিয়ে এসেছিল। ভদ্রলোক অরুকে লজ্জায় ফেলে দিয়ে নিজেই চা বানিয়ে এগিয়ে দিলেন। এটা হয়তো ওদের সাধারণ ভদ্রতা, অথচ কি সুন্দর এই ভদ্রতা। আমি আপনার অতীত ইতিহাস সবই শুনেছি। আমরা আমাদের কাজের জন্য আপনার মতো মহিলাদের খুঁজে বের করি। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আপনার মতো মহিলারা সুযোগ পেলেই তাদের অসাধারণ কর্মদক্ষতা দেখানোর চেষ্টা করেন, প্রমাণ করতে চেষ্টা করেন যে তারা তুচ্ছ নন। ভদ্রলোক গাড়ি করে অরুকে বাসায় পাঠালেন। গাড়িতে উঠবার সময়ও একটা কাণ্ড হলো। তিনি নিজে এসে দরজা খুলে দিলেন। বললেন, আপনি ইচ্ছা করলে আমার সঙ্গে হালুয়াঘাট যেতে পারেন। আমি আগামী সপ্তাহে বাই রোডে যাব। আর বাই রোডে যেতে না চাইলে ট্রেনে করে চলে যাবেন। আপনার থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে রাখবার জন্য আমি মেসেজ পাঠিয়ে দেব। অরু বলল, আমি আপনার সঙ্গে যাব। বলেই তার মনে হলো সে অন্যায় কোনো কথা বলেছে। এরকম কথা বলা তার উচিত হয়নি। ভদ্রলোক কিছু মনে করলেন কিনা কে জানে। কিছু মনে করলে খুব লজ্জার ব্যাপার হবে। অরু ভেবেছিল তার ঢাকার বাইরে চাকরি করতে যাওয়ার খবরে খুব হইচই হবে। দেখা গেল কোনো রকম হইচই হলো না। মিনু বললেন, যা ইচ্ছে কর, আমি কাউকে কিছু বলবো না। জালালউদ্দিন বললেন, অধ্যাপনা অতি উত্তম ধর্ম। পৃথিবীর সবচেয়ে বড় দান হচ্ছে বিদ্যাদান। তাছাড়া বেতন ভালো। মনে হচ্ছে খ্রিস্টান করে ফেলবে। ওইদিকে নজর রাখবি। এই বংশের কেউ খ্রিস্টান হয়ে গেলে লজ্জার সীমা থাকবে না। শুধু তিথি আপত্তি করলো। নরম গলায় বলল, এদের সম্পর্কে নানা রকম গুজব আছে আপা। মেয়েদের নিয়ে ফষ্টি নষ্টি করে। ওদের সম্পর্কটা অনেক খোলামেলা। ওরা এটাকে বড় কিছুও মনে করে না। তুই কি বলছিস আমি যাব না? তা বলছি না। এখানে থেকে বা তুমি কি করবে? শুধু বলছি যে সাবধানে থাকবে। নিতান্ত কাকতালীয় একটা ব্যাপার ঘটল। অরুর হালুয়াঘাট রওনা হবার ঠিক আগের দিন এক রেজিস্ট্রি চিঠি এসে উপস্থিত। প্রাপক শাহানা বেগম, প্রেরক আব্দুল মতিন। খাম খুলে দেখা গেল বিয়ের নিমন্ত্রণপত্র। ধূপচাচা গ্রামের মৌলানা আবু বকর সাহেবের তৃতীয় কন্যা মোসাম্মত নুরুন্নাহার বেগম লাইলির সহিত কুমিল্লার 14 গ্রামের জনাব আব্দুল কুদ্দুস সাহেবের প্রথম পুত্র আব্দুল মতিনের শুভ বিবাহ। বিবাহ অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অরুকে আহত করবার জন্যই চিঠি পাঠানো। তবে অরু আহত হলো কিনা বোঝা গেল না। তার চেহারায় মনের অবস্থার কোনো ছাপ পড়ল না। অরু হালুয়াঘাট পৌঁছে কোনো খবর দিল না। তিথি পরপর 2টো চিঠি লিখল। সেই চিঠির জবাব এলো না। 1 মাসের মধ্যে টুকু চিন্তিত হয়ে ধানমন্ডির বাসায় খোঁজ নিতে গেল। ডক্টর গোরিং অফিসেই ছিলেন। তিনি সব শুনে চিন্তিত মুখে বললেন, চিঠির জবাব দিচ্ছে না কেন তা তো বুঝতে পারছি না। তার সঙ্গে তো গত সপ্তাহে দেখা হয়েছে, সে বেশ ভালো আছে, এটুকু বলতে পারি। চিঠি কি হাতে পৌঁছচ্ছে না? না পৌঁছানোর তো কোনো কারণ নেই। তাছাড়া তোমাদের চিঠি না পেলেও সে তার খোঁজ দেবে, দেবে না? দেওয়ার তো কথা। আমার কি মনে হয় জানো, সে নিজেকে আড়াল করে ফেলতে চেষ্টা করছে। পরিচিত জগৎ থেকে লুকিয়ে পড়তে চাইছে। তোমাদের বাংলাদেশি মেয়েরা সামাজিক অমর্যাদার ব্যাপারে খুব সেন্সিটিভ। তুমি বরং প্রিপেড টেলিগ্রাম করে দাও। তারপর যদি জবাব না আসে নিজেই চলে যাও। হালুয়াঘাট এমন কোনো দূরের জায়গা নয়। প্রিপেড টেলিগ্রামের জবাব এলো। অরু জানিয়েছে সে ভালো আছে। তার কিছুদিন পর টুকুর কাছে 2 লাইনের চিঠি এলো। টুকু, আমি ভালো আছি, কাজ শুরু করেছি। আমাকে নিয়ে শুধু শুধু কেউ যেন দুশ্চিন্তা না করে। ইতি অরু আপা। অরুর সঙ্গে তার পরিবারের এই হচ্ছে শেষ যোগাযোগ। এই পরিবারের সদস্যরা অরুর আর কোনো খোঁজ পায়নি। টুকু এবং গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি বজলুর রহমান খুঁজে বের করার অনেক চেষ্টা করলো। তেমন কিছু জানা গেল না। এই এনজিও কাজকর্ম গুটিয়ে স্বদেশে চলে গেছে। এখানকার কেউ তেমন কিছুই বলতে পারে না।
ডক্টর গোরিং একজন বাংলাদেশি মহিলাকে সঙ্গে করে নিয়ে দেশের বাইরে চলে গেছেন এটুকু জানা গেল। তবে সে একজন ওরও কিনা তা কেউ নিশ্চিত হয়ে বলতে পারল না। নিউ ইয়র্ক এনজিওর হেড অফিসে যোগাযোগ করেও কিছু জানা গেল না। হেড অফিস জানালো ডক্টর গোরিং এখন তাদের সঙ্গে কর্মরত নয়, কাজেই তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলতে পারছেন না। শুধু হিরুর পীর সাহেব হিরুর কান্নাকাটিতে গলে গিয়ে জিন মারফত খবর এনে দিল ওরু ভালোই আছে, তার একটি কন্যা সন্তান হয়েছে, মাতা ও কন্যা সুখে আছে। পীর সাহেবের কোনো কথাই হিরু অবিশ্বাস করে না। এইটা করলো, ক্ষীণস্বরে বলল, কি বলেন স্যার, কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, জিনের মারফত খবর পেয়েছি। জিন কোনো ভুল করেনি তো? মানে মিস্টেক? মানুষ যেমন ভুল করতে পারে জিনও তো নিশ্চয় পারে। তুমি এখন যাও হিরু, অন্য একটা জিনকে দিয়ে যদি স্যার একটু ট্রাই মারেন, মানে আমরা খুব কষ্টে আছি। তুমি বিদায় হও তো। হিরু মুখ কালো করে চলে এলো। এই প্রথম পীরের আস্তানা থেকে বের হয়ে সে মনে মনে বলল, শালা ফটকাবাজ। 20। তিথি অনেকক্ষণ ধরে হাঁটছে, হাঁটতে তার ভালো লাগছে। আকাশ ঘন নীল, ঝলমল করছে, রোদে শিশুদের গায়ের রোম। এমন সময় হাঁটতে তার ভালো লাগার কথা। তিথির কোনো গন্তব্য নেই। একটা ফুলওয়ালির কাছ থেকে সে ফুল কিনল। একজন ভদ্রলোক তার কাছে জানতে চাইলেন দিলু রোডটা কোন দিকে। সে ভদ্রলোককে খুব ভালো করে দিলু রোডে যাবার পথ বলে দিল। ভদ্রলোক কৃতজ্ঞ চোখে চলে গেলেন। সে হাঁটছে, বড় ভালো লাগছে হাঁটতে। এক একটা দিন এক এক রকম হয়। হাঁটতে ভালো লাগে, বিশেষ করে যখন গন্তব্য বলে কিছুই থাকে না। যাবার কোনো বিশেষ জায়গা না থাকার মানে হচ্ছে সব জায়গায় যাওয়া যায়। তিথি বিকালের দিকে নিতান্তই ক্লান্ত ও বিরক্ত হবার পর নাসিম উদ্দিনকে দেখতে গেলেন। সে অনেকদিন ধরে হাসপাতালে পড়ে আছে, তাকে দেখতে যাওয়া হয় না। বিশেষ কোথাও যেতে তিথির ইচ্ছা করে না। নাসিম উদ্দিন যদি রাস্তায় থাকতো বেশ হতো, অনেকবার দেখা হতো। নাসিম 32 নম্বর ওয়ার্ডের বারান্দায় পড়ে আছে। তিথিকে দেখে উজ্জ্বল চোখে তাকালো। এসো তিথি, এসো। একমাত্র তুমি আসো, আর কেউ আসে না, আমার স্ত্রীও আসে না। আপনি কেমন আছেন? ভালো না, পায়ে কি যেন হয়েছে, কেউ কিছু বলেও না। পা নাকি কেটে বাদ দিতে হবে। পাপে ধরেছে বুঝলে তিথি, পাপ। এই জীবনটা মহা পাপ করে কাটালাম। খুব ব্যথা হয়। আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ভাইয়ের ব্যবসা নাকি ভালো হচ্ছে? হ্যাঁ। তোমাকে সাহায্য করে তো? একবার টাকা পয়সার মুখ দেখলে পুরনো কথা কেউ মনে রাখে না। তোমার ভাই কি তোমাকে হাত খরচা দেয়? দেয়। ভালো, খুবই ভালো, শুনে খুশি হলাম। তোমার মুখ এমন শুকনো লাগছে কেন তিথি? কিছু খাবে? একটা কলা খাও। এরা হাসপাতাল থেকে কলা ডিম এসব দেয়, খেতে পারি না। তুমি কলাটা খাও। তিথি বিনা বাক্য ব্যয়ে কলা খেলো। তার খিদে পেয়েছে, আসলে সারাদিন কিছু খাওয়া হয়নি। তিথি, জি। তোমার যে একটা বোন কোথায় চলে গিয়েছিল, তাকে কি পাওয়া গেছে? জি না। ঢাকা শহর হলো অদ্ভুত শহর। এই শহর হঠাৎ মানুষ গিলে খেয়ে ফেলে, আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমি উঠি। না না, বসো, আর একটু বসো। কেউ আসে না, তুমি মাঝে মধ্যে আসো, ভালো লাগে। পাপের শাস্তি হচ্ছে, মহাপাপ করেছিলাম। আপনি কোনো পাপ করেননি। আপনি না থাকলেও আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম। আপনার কাছে আমার অনেক ঋণ। এটা ভুল কথা বললে তিথি, খুব ভুল কথা। আমাদের কারোর কাছে কোনো ঋণ নাই। এখন যাই। বসো, আর একটু বসো। তিথি বসে। তার তো যাবার কোনো তেমন জায়গা নেই, বসে থাকতেই বা অসুবিধা কি? রাত বাড়ে, ক্যান্সারে আক্রান্ত মানুষটার দিকে তিথি তাকিয়ে থাকে। একসময় নাসিম বলে, এখন চলে যাও, রাত হচ্ছে। তিথি বলে, আর একটু বসি, অসুবিধা নেই। জালালউদ্দিনের চোখের অপারেশন হলো প্রাইভেট ক্লিনিকে। হিরু দরাজ গলায় বলল, ফাদার মাদারের জন্য টাকা খরচ করবো না তো কোন শালার জন্য করব? টাকা পয়সা হচ্ছে আমার কাছে তেজপাতা। অপারেশনের পর ডাক্তার চোখে হলুদ আলো ফেলে বললেন, কিছু দেখতে পাচ্ছেন? কটা আঙ্গুল আছে বলেন তো? পরিষ্কার পাচ্ছি না, মনে হয় 3টা। তার মানে কিছু দেখছেন না? কে বললো দেখছি না, পরিষ্কার দেখছি। আপনার আঙুল হচ্ছে 2টা, ঠিক না? ডাক্তারের মুখ বিমর্ষ হয়ে যায়, কিন্তু জালালউদ্দিন বড় আনন্দ বোধ করেন। এতগুলো টাকা শুধু তার জন্য খরচ হচ্ছে, এটা কি কম কথা? দরকার হলে আরো খরচ হবে। হিরু তো বলেছেই, টাকা পয়সা তার কাছে তেজপাতা। এ হচ্ছে তার শ্রেষ্ঠ সন্তান। শুরুতে বুঝতে পারেনি। শুরুতে আসলে কিছুই বোঝা যায় না। মর্নিং শোজ দ্য ডে কথাটা ভুল। দেখা যায় সকালে ঝলমল আলো, দুপুর হলেই চারদিকে অন্ধকার করে ঝড়। এসব কথা সব বদলে ফেলা দরকার। কোমলমতি শিশুদের ভুল কথা শেখানো হচ্ছে, উচিত না। কাজটা খুবই অনুচিত হচ্ছে। ও বাবা হিরু। জি। চোখটা তো মনে হয় সেরেই গেল। ডাক্তারের হাতের আঙ্গুলগুলো পরিষ্কার দেখলাম, গুনতে পারলাম না। দেখা এক জিনিস আর গোনা আরেক জিনিস। ঠিক কিনা বাবা বলো? তা তো ঠিকই। এখন চলেন বাড়ি যাই, আরো কয়েকটা দিন থাকি। এদের আদর যত্ন অসাধারণ। একটা নার্স আছে না রুচিতা,
ভাবছি এই মেয়েকে ধর্ম মেয়ে বানিয়ে ফেলবো। অসাধারণ একটা মেয়ে। পহেলা শ্রাবণ হিরো নতুন বাড়িতে উঠল। সে উপলক্ষে কাঙালি ভোজ হলো, মিলাদ হলো। বাড়ি বিশাল কিছু না, তবে ভবিষ্যতে বড় হবে। 3 তলা ফাউন্ডেশন। নতুন বাড়িতে ঢুকে আনন্দে ঘুমাতে পারল না জালালউদ্দিন। ঘন ঘন এনাকে ডাকেন, ও বৌমা, বৌমা। এনার হাতে শতেক কাজ, তবু সব বিরক্তি মুছে পাশে দাঁড়ায়। জালালউদ্দিন ধরা গলায় বলেন, সব তোমার জন্য হচ্ছে গো মা, সব তোমার জন্য। তোমার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার ঘরে সাজিয়ে রাখো তো মা। সাজিয়ে রাখলে কি হবে? আপনি তো আর দেখতে পারবেন না। আমি না পারলাম অন্যরা দেখবে। যে আসবে তাকেই বলবো, এই দেখো গো, সবে হচ্ছে আমার বৌমার ভাগ্য। এই হচ্ছে আমার বৌমা। আপনি বড় বেশি কথা বলেন, কম কথা বলবেন। চা খেতে চাইলে বলেন, চা এনে দিচ্ছি। একটু কফি দাও। কফির কাছে চা দাঁড়ায় না গো মা, কফির মজাই অন্য। এনা কফি আনতে যায়। আপন মনে কথা বলেন জালালউদ্দিন। নিজের মনে কথা বলতে তার বেশ ভালো লাগে। জীবনটা বড়ই মধুর মনে হয়, বড়ই সুখের বলে বোধ হয়। গুনগুন করে আজকাল গানও গায়। ওগো দয়াময়, বড় দয়া তোমার মনে, ওগো দয়াময়। সবই তার স্বরচিত গান। তিনি যে এখন স্বভাব কবি, এই তথ্য আগে জানা ছিল না। হিরুর বেশ কিছু কর্মচারীও এ বাড়িতে থাকে। তাদের সাথেও তার বড় মধুর সম্পর্ক। জীবন কি, জীবনের অর্থ কি, এসব গূঢ় কথা তিনি তাদের বলেন, খুব আগ্রহ নিয়ে বলেন। ভাগ্য, সবই ভাগ্য। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। আজ যে রাজা, কাল সে পথের ফকির। এর কারণ কি? এর কারণ ভাগ্য। এখন ভাগ্য কি? তিনি সবাইকে ভাগ্য কি তা ব্যাখ্যা করেন। সবাই মন দিয়ে শোনে। আশ্চর্যের ব্যাপার, মন দিয়ে শোনে টুকু। টুকু কেন এত আগ্রহ নিয়ে বাবার কথা শুনে জালালউদ্দিন ঠিক বুঝতে পারেন না। টুকুর ঘুরে বেড়ানোর স্বভাব আরও বেড়েছে। মাঝে মাঝে মাসের পর মাস তার কোনো রকম খোঁজ পাওয়া যায় না। তারপর হঠাৎ একদিন মুখ ভর্তি দাড়ি গোঁফ নিয়ে উদয় হয়। হিরু ভীষণ বিরক্ত হয়। আমার আপন ভাই ঘরে, আর আমার কিনা 3,000 টাকা দিয়ে ম্যানেজার রাখতে হয়। আফসোস, বড়ই আফসোস। এখন আমার দরকার নিজের লোক। হিরুর নিজের লোকের অভাবে সত্যি সত্যি অসুবিধা হয়। অনেক টাকার লেনদেন, সব একা সামলাতে হয়। মাথা ঠিক থাকে না। টুকু লেখালেখির চেষ্টা করে। তার খুব ইচ্ছা হয় নিজেদের জীবনের কথাটাই সুন্দর করে লিখে ফেলতে। দুঃখ, বেদনা ও গ্লানির মহান সঙ্গীতকে স্পর্শ করতে ইচ্ছা করে, পারে না। তবে মনে হয় পারবে। একদিন না একদিন জনম জনমের গল্প বের হয়ে আসবে। হিরু নিজেদের ব্যবহারের জন্য রিকন্ডিশন টয়োটা স্টারলেট অ্যাকর্ড কিনেছে। সেই গাড়িতে রোজ জালালউদ্দিন সাহেব খানিকক্ষণ হাওয়া খান। রোজ খানিকটা ফ্রেশ অক্সিজেন না নিলে তার নাকি ভালো ঘুম হয় না। এই পরিবারের একজন মানুষ রাতে এক ফোঁটা ঘুমাতে পারেন না, তিনি মিনু। চোখ মেলে তিনি সারা রাত তিথির পাশে শুয়ে থাকেন। মাঝে মাঝে এক হাত রাখেন তিথির গায়ে। তিথি সে হাত ছড়িয়ে কঠিন গলায় বলে, হাত দিও না তোমা, এত আদর করে গায়ে হাত রাখি, তুই এমন করিস কেন মা? তিথি কঠিন গলায় বলে, গায়ে হাত দিলেই মনে হয় পুরুষ মানুষের হাত। কেমন গা ঘিন ঘিন করে। মারে, তুই আমাকে শাস্তি দিচ্ছিস কেন? আমি কাউকে শাস্তি দিচ্ছি না মা। এত শখ করে হিরু গাড়ি কিনেছে, একবার চড়ে দেখবি না? চড়বো, কালে চড়বো, এখন ঘুমাও। মিনু ঘুমাতে চান, ঘুমাতে পারেন না। রাত বাড়ে। 21। এক সন্ধ্যায় মঞ্জু সাহেব হিরুদের বাড়িতে বেড়াতে আসেন। রমরমা দেখে বিস্মিত ও মুগ্ধ হন। তিনি মেয়ে বিয়ে দিচ্ছেন। সেই বিয়ের দাওয়াত কার্ড নিয়ে এসেছেন। চারদিকে কায়দা কানুন দেখে হকচকিয়ে গেছেন। তিথি বের হয়ে বলল, কেমন আছেন চাচা? তিনি হকচকিয়ে গেলেন। বিড়বিড় করে বললেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো মা? তিথি তীক্ষ্ণ গলায় বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? ওই যে অভাবের সময় টাকার জন্য যেতাম, আপনি এত আদর করতেন, মনে আছে? মঞ্জু সাহেব কিছু বলেন না, শক্ত মুখে মুখ শক্ত করে বসে থাকে। মেয়ের বিয়ে দিচ্ছেন বুঝি? হুম। বড় মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে, যেও কিন্তু। যাবো অবশ্যই, আপনার কাছ থেকে আদর খেয়ে আসবো। আপনার আদরের কথা সবসময় আমার মনে হয়। উঠি তিথি। না না, আপনি উঠবেন কেন? আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আপনার মনে আছে চাচা, আপনি একদিন হালুয়া বানিয়ে চামচে করে আমাকে খাইয়েছিলেন, মনে আছে না মনে নেই? মঞ্জু সাহেব বড়ই অস্বস্তি বোধ করেন। তার অস্বস্তি দেখে গভীর করুণায় তিথির মন হঠাৎ কেমন যেন ভরে যায়। হঠাৎ মনে হয়, কি দোষ এই লোকটার? কোনো দোষই তো নেই। অরুর চিঠি এসেছে। সে চিঠি লিখেছে নিউ জার্সি থেকে। ভালো আছে, সুখে আছে, স্বামীর সঙ্গে আছে। এ হচ্ছে চিঠির বক্তব্য। স্বামীকে, সে কোথায় আছে, সেসব কিছুই নেই। বড়ই সংক্ষিপ্ত চিঠি। শুধু চিঠির এক কোনায় লেখা, তিথি, তোকে রোজ স্বপ্নে দেখি। তিথি, তোর কি হয়েছে রে? তিথির কি হয়েছে সে নিজেও জানে না। সে শুধু জানে তার হাঁটতে ভালো লাগে। মতিঝিল থেকে টিপু সুলতান রোড, সেখান থেকে গ্যান্ডারিয়া, গ্যান্ডারিয়া থেকে সূত্রাপুর। এত ভালো লাগে এখন হাঁটতে। শুধু মাঝে মাঝে হঠাৎ মেঘে মেঘে আকাশ যখন কালো হয়ে যায়,
যখন চক্রাকারে আকাশে সোনালি রান্নার চিল উঠতে থাকে, তখন কেন জানি সব ছেড়ে ছুড়ে ঘরে ফিরে যেতে ইচ্ছা করে। এমন কোনো ঘর, যে ঘরে দুবাহু বাড়িয়ে কেউ একজন অপেক্ষা করে আছে, যে ঘরে পা দেওয়া মাত্রই বলবে, মেঘলা দিনে কোথায় কোথায় ঘুরেছিলে বলো তো। তিথি হাসবে। সেই মানুষটা কোমল অথচ রাগী গলায় বলবে, হাসবে না তো, হাসির কোনো ব্যাপার না, দেখো না কেমন ঝড় শুরু হলো, এই দিনে কেউ বাইরে থাকে। তিথি বলবে, হোক ঝড়, এসো না আমরা খানিকক্ষণ ভিজি। তুমি কি পাগল হলে তিথি? হ্যাঁ, পাগল হয়েছি, এসো তো। তিথি সেই মানুষটিকে নিয়ে বৃষ্টিতে ভিজবে। লোকটি যতই রাগ করবে সে ততই মজা পাবে। কিন্তু তিথির জন্য তেমন কেউ অপেক্ষা করে নেই, কোনোদিন করবেও না। তার জন্য অপেক্ষা করবে বিশাল আকাশ, যে আকাশ সবার জন্য অপেক্ষা করে, আবার কারো জন্যই করে না। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস জনম জনম এর পঞ্চম ও শেষ পর্ব। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনার মতামত, সাজেশন কিংবা বুক রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে কিংবা ফেসবুকে জানাতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।